দূর থেকে একজোড়া আলো আমার দিকে এগিয়ে আসছে। একেবারে মরিয়া হয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালাম। বাস, লরি, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি যাই হোক না কেন হাত তুলে দাঁড় করাবো। কিন্তু কিন্তু আলোটা খুব ধীরে ধীরে এগোচ্ছে। সন্দেহ হলো এদিকেই আসছে তো, নাকি থেমে গেছে। হঠাৎ একটা কর্কশ গলা শুনে চমকে উঠলাম। কি দাদা, রাস্তার মাঝখানে নটরাজ নৃত্য দেখছেন নাকি? তারপর চা পড়লে তো সব আমাদের দোষ, যত সব। মুখ তুলে দেখি একটা মিনি বাস। এটার হেডলাইটই তাহলে এতক্ষণে দেখছিলাম, কিন্তু এত দূর থেকে এত কাছে এক নিমেষে চলে এলো কি করে? দাদা বলছি, ঠাকুরিয়া যাবে? হ্যাঁ যাবে। বাসে উঠে পড়লাম, কিন্তু ভেতরটা একেবারে ফাঁকা। অবশ্য এত রাতে সেটাই স্বাভাবিক। পেছনের সিটে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটা বরফের মতো ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। চমকে মুখ তুলে দেখি বাসের কন্ডাক্টর। দাদা টিকিটটা করবেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠাকুরিয়া কত? ঠাকুরিয়া 30 টাকা দেবেন। 30 টাকা? তোমাদের কি ছাড় চলছে নাকি? হ্যাঁ, সবই সাপ্লাই ডিমান্ডের খেলা, বুঝলেন কি না? দিন না। মাঝরাতে বাস কন্ডাক্টরের সঙ্গে ইকোনমিক্স নিয়ে তর্ক করতে আমার ইচ্ছে ছিল না। যা নিচ্ছে নিক, অন্তত পৌঁছে তো দিচ্ছে। হেলাম দিয়ে বসে জানলার বাইরে তাকালাম। কাঁচ ঝাপসা, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। বাস তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে। এত রাতে ট্রাফিক নেই, সিগন্যাল মানার বালাই নেই, তাই এই বেপরোয়া ভাব। কিছুক্ষণের মধ্যে চোখে ঘুম এসে গেল। ভাবলাম ঘুমিয়ে পড়লে হয়তো কোনো অসুবিধে নেই। আমি একমাত্র প্যাসেঞ্জার, আর কোথায় নামবো সেটা তো কন্ডাক্টর জানে। ঢাকুরিয়া এলে নিশ্চয়ই ডেকে দেবে। কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা খেয়াল নেই। চোখ তুলে দেখি বাস তখনও ছুটছে, কিন্তু বাসে আমি আর একা নই। একেবারে কোণে মাথা থেকে পা পর্যন্ত শালমুড়ি দিয়ে একজন বসে আছে। একে ঢাকা, তার উপর অন্ধকার। সহযাত্রীর মুখ দেখতে পাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু আমি যে ওর দিকে তাকিয়ে আছি সেটা বোধহয় উনি বুঝতে পেরেছিলেন। শালের ভেতর থেকে একটা গলা শুনতে পেলাম। কতদূর যাচ্ছেন? হ্যাঁ, ঠাকুরিয়া। আপনি? ভবানীপুর। ও, ভবানীপুরে কোথায় থাকেন? ভবানীপুর সিমেট্রি চেনেন? ওই তো ডিয়ালখান রোডে তো। ওখানেই আমি থাকি। আপনি গোরস্থানে থাকেন? কবর টবর পাহারা দেন নাকি? তা বলতে পারেন। তা আপনি এত রাতে রাস্তায়? আর বলবেন না, বন্ধুর বোনের বিয়ে, সেখান থেকে বেরোতে এক গাদা দেরি, তার উপর বৃষ্টি, ফোনের ব্যাটারি শেষ, আরে যা তা অবস্থা। তা কি করা হয়? আমি আইটিতে চাকরি করি। আপনি? আমি এখন কিছুই করি না। একসময় স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলাম। আরে বাস, ক্রিকেট না ফুটবল? ওই দুটোর কোনোটাই নয় ভাই, আমি করতাম বক্সিং। বলেন কি, বাঙালি বক্সার? ভাবাই তো যায় না। এখনকার বক্সাররা সবাই পাঞ্জাব হরিয়ানা থেকে, তাই তো? তবে একসময় বাঙালি শুরু করেছিল এদেশে বক্সিং। আচ্ছা, আপনার নামটা? প্রণব রায়। বেশ, আমি অভিষেক, অভিষেক চন্দ্র। আপনার ফ্যামিলি কি আপনার সঙ্গেই থাকে? না, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার ভাই আছে একজন, অর্ণব রায়, সে থাকে ফ্রান্সে। তা মানে আপনি বক্সিংয়ে ঢুকলেন কিভাবে? সে অনেক কাল আগের কথা। দেশে তখন ইংরেজ শাসন। আমার বাবা ঠিক করলেন আমি এবং আমার ভাই দুজনেই যাব ইংল্যান্ডে লেখাপড়া করতে। সেখানেই আমি প্রথম বক্সিং ম্যাচ দেখি। এখন আমার চেহারা দেখলে হয়তো আপনার বিশ্বাস হবে না। জোয়ান বয়সে আমি বেশ তাগড়া ছিলাম, শরীরচর্চার অভ্যেসও ছিল। বক্সিং দেখে আমার মনে হলো এ আর এমন কি, এ তো আমিও পারি। ইউনিভার্সিটিতে গিয়ে বললাম ইউনিভার্সিটির বক্সিং টিমে ঢুকতে চাই। তারা বলল, তুমি কেমন বক্সিং করতে পারো আমাদের দেখাও। বিশ্বাস করবেন না, প্রথম ম্যাচে এক লালমুখো সাহেবকে এক ঘুষিতেই অজ্ঞান করে দিয়েছিলাম। আরে বাস, একেবারে নকআউট? হ্যাঁ,
নক আউট। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ইউনিভার্সিটির টিম থেকে একেবারে প্রফেশনাল বক্সিং, সেখানেও আমার জয় জয়কার। একজন ভারতীয় সাহেবদের দেশে সাহেবদের পিটিয়ে ছাতু করে দিচ্ছে, এই দেখতে ভিড় উপচে পড়ত। আর আমার ক্যারিয়ারের 90% ফাইট আমি জিতেছি নক আউটে। সাহেবরা আমার এক নাম দিয়েছিল, কি হ্যারিকেন রয়। কি যেন একটা মনে পড়ে গেল এই নামটা শুনে। অনেকদিন আগে স্কুলে পড়া দুই ভাই, একজন বক্সার আর একজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ভারতীয় ফ্লাইনেক্স। একজন মারা গেছে যুদ্ধে ফ্রান্সে, আর অন্যজনের কবর কলকাতার ভবানীপুর সিমেট্রিতে। আপনি 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 আমায় চিনতে পেরেছেন তাহলে? হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা, কেমন অবশ হয়ে আসছে। কোনো রকমের টলতে টলতে আমি উঠে দাঁড়ালাম। আমি কোন বাসে উঠেছি? আর এখনো ঢাকুরিয়া পৌঁছানি কেন বাস? টলতে টলতে সামনের দিকে এগোতে লাগলাম। পেছনের দিক থেকে আমার সহযাত্রীর রক্ত জল করা হাসি এখনো থামেনি। কিন্তু কন্ট্রাক্টর কোথায়? কন্ট্রাক্টর সে কি জ্বলন্ত বাস থেকে নেমে গেছে? যাই হোক, কন্ট্রাক্টর থাকুক বা না থাকুক, আমি নামবো। ড্রাইভারকে বলে বাস থামিয়ে আমি নামবো। বাস তখনও ঝড়ের বেগে ছুটছে, কিন্তু ড্রাইভার কিছু বলার আগেই আমার চোখে পড়ল আর একটা হাত স্টিয়ারিংয়ের ওপর রাখা। সেই হাতে মাংস চামড়া কিছুই নেই, শুধু হাড়। আমি যে তার পেছনে দাঁড়িয়ে আছি, ড্রাইভার যেন সেটা বুঝতে পেরে ঘুরে আমার দিকে তাকালো। মাথা কোথায়? এই যে শুধুই খুলি। কালো অন্ধকার দুটো কোটরের মধ্যে ভাঁটার মতো জ্বলছে দুটো লাল গোলা। আপনি 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 খানদানি ব্রহ্মদত্তি, মরেছি ব্রাহ্মণের হাতে। বাবা বাবা বাবা, বাস থামান, বাস থামান, আমি নামবো। আমি নামবো, বাস থামান। বললেই বাস থামানো যায় নাকি? কন্ট্রাক্টর ঘন্টা না বাজালে আমি বাস থামাতে পারবো না। কিন্তু কন্ট্রাক্টর দেখেছে, এই পেচিগুলোর কথা আর বলবেন না, এদের সঙ্গে কাজ করাই থাকমানি। ও দাদা, ওই লাফিয়ে বেড়াচ্ছেন কেন? টিকিট হয়েছে? কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ, কোথায় আবার থাকবো, এই সিটে নিচেও ঘুমাচ্ছিলাম। তা আপনাকে কি বলছিল ভৈরব ভট্টাচার্য? ভৈরব ভট্টাচার্য কে? ভৈরব ভট্টাচার্য কে আবার? এই যে বাস চালাচ্ছে, লোক দেখলেই পইতে বার করে দেখায়। আজকাল আবার পইতের কোনো দাম আছে নাকি? ওই সালার জন্যই আজকে আমার এই অবস্থা। আমি আতঙ্কে হিম হয়ে দাঁড়িয়ে রইলাম। কন্ট্রাক্টর বলে চললো, এ স্টিয়ারিং ধরলে সালার আর জ্ঞান থাকে না, মিনিবাস চালাচ্ছে না প্লেন চালাচ্ছে তা ভুলে যায়। কতবার সালাকে সাবধান করেছি, কে শোনে কার কথা? 5 বছরের বাচ্চা হাতে মুড়ির ঠোঙা নিয়ে রাস্তা পার হচ্ছিল, চাপা দিয়ে দিল, ব্যাস শুরু হলো ইনভিস্টি। লোকজন ঘিরে ফেললো। এমন সময় চায়ের দোকান থেকে একটা টিকিওয়ালা ব্রাহ্মণ বেরিয়ে এলো, হাতে লোহার রড, আর মারলো সালা ভৈরবের মাথায়। ব্যাস শব্দটি করতে হলো না বাচ্চাধনকে। স্টিয়ারিং এর ওপর পুরো ফ্ল্যাট। আমি জানলা দিয়ে পালানোর চেষ্টা করছিলাম, একটা ইট এসে পড়লো আমার চোয়ালে। ব্যাস সেই থেকেই অবস্থা। এই ভৈরব মনে যে বাউনের হাতে নিজে বাউন, তাই ব্রহ্মদত্তি আর গোপে একদম বাড়ি কথা বলবি না। তুই তো বলেছিলি রাস্তা ফাঁকা, চলে চালাও, বলিসনি? ও আমি বলেছিলাম তাই না? তা তোমার এমন ড্যাবে দুটো বড় চোখ দেখতে পেলে না একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে? সর্বনাশ! ভৈরব ভট্টাচার্য স্টিয়ারিং ছেড়ে উঠে দাঁড়িয়ে বাসের ভেতর দিকে এগোচ্ছে। আজ তোর একদিন কি আমার একদিন। একবার ইটের গায়ে কভার হয়েছিস, এবার আমার হাতে মরবি। আয় সালা আয়, আজ হয়ে যাক। দাদা বলে এতদিন কিছু বলিনি, ঠিক আছে? কিন্তু এখন তো আর মানুষ নয় যে মুখ বুঝে অপমান সহ্য করবো। টাকার হারে কত শক্তি! কন্ট্রাক্টর নিজের ব্যাগ মাটিতে ছুঁড়ে ফেলে লাফিয়ে পড়লো ভৈরব ভট্টাচার্যের ওপর। আয় সালা, মেরে আজ তো থোবড়া ফাটিয়ে দেবো। আয় আয় আয়! এ কি, পাশে এরা কারা? চারিদিকে ভৌতিক কণ্ঠস্বর,
হাড়ের খটাখট শব্দ, স্টিয়ারিংয়ে কেউ নেই, অথচ বাস ছুটে চলেছে। এইবার ধাক্কা লাগবে, মিনি বাস চুরমার, সঙ্গে আমিও। বাসের চারিদিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। সেই সঙ্গে আমি খোলার দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে গেলাম। মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগলো, আর তারপর চারিদিকে অন্ধকার যেন আমায় গ্রাস করলো।